সানগ্লাসটা। আমরা এখন বেরোচ্ছি আর কোনো আইল্যান্ডের জন্য। তোমাদেরকে রাস্তায় বলবো কোথায় যাচ্ছি। তা এখন অভি গেছে বাইক আনতে। এখানে সমস্ত রেন্টের বাইকগুলো পাওয়া যায় আমাদের হোটেলের নিচে। এখানে এসে আজকে পুরো আউটফিট হলো এটা। টাকা সেই জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। কারণ এখানে যেখানে এখন যাবো ওখানে যাওয়ার টাইমিংটা শেষ হয়ে যাচ্ছে। 11টা সাড়ে 11টা এরকম সময় আর কি লাস্ট টাইমিং। তো এখন অলরেডি 12টা বাজে। ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়েছি। সেরকম কিছু ড্রেস আপ আমরা পরতে পারিনি। তো এই আপাতত আমার আউটফিট। সেগুলি আমি এটা পরে নিয়েছি। যে জায়গায় আমাদের হোটেলটা ওই জায়গাটাকে বলে ঘন্টা ঘর। তারপর হোটেলের সামনে একটা বিশাল ঘড়ি, প্রচণ্ড রোদ্দুর। রেন্টে পেয়ে গেছি আমরা এই স্কুটার। আমরা 12টার মধ্যে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এখন রস আইল্যান্ডে। এই হলো আন্দামানের ফেমাস সেলুলার জেল, যেটা কালাপানির জন্য বিখ্যাত ছিল। সেন্ট্রাল জেল আমরা পরে ভিজিট করব। আগে যাচ্ছি আমরা রস আইল্যান্ডে যাওয়ার জন্য ফেরি ধরতে, কারণ ফেরির টাইমিং শেষ হয়ে যাচ্ছে। এখানে এসে যেটা বুঝলাম সব কিছু কিন্তু খুব টাইম মেনটেন করে হয়। অলরেডি আমাদের নর্থ বে আইল্যান্ড মিস হয়ে গেছে, কারণ আমাদের ফ্লাইট পৌঁছেছে 10:30 11টা, আর ওখানে যাওয়ার লাস্ট ফেরি ছিল 11টা। কোনোভাবেই সম্ভব ছিল না যাওয়ার। তো আমরা এখন যাব রস আইল্যান্ড। পোর্টব্লেয়ারে আজকে আমাদের ফার্স্ট দিন। তো আমরা সব জায়গায় মোটামুটি 2 দিন করে থাকছি। পৌঁছে গেলাম যেখানে থেকে ফেরি ছাড়া হয়। এই হলো ফেরি গেট। টিকিট কাউন্টারের উল্টো দিকে রয়েছে ছোট্ট মার্কেট। সেখানে পাওয়া যাচ্ছিল টুপি, সানগ্লাস আরও কত কি। বিচের ধারে পরা টুপিগুলো না আমাদের দুটো করে সেট আছে, বাট দুটোই আমরা অলরেডি একটা গুয়াহাটি একটা শিলিগুড়িতে ফেলে এসেছি। এত রোদ আমাদের কিনতেই হতো, তাই কিনে নিলাম। আন্দামানে আসলে কিন্তু সানস্ক্রিন, টুপি এগুলো মাস্ট। মার্কেটটা ক্রস করে এসেই দেখতে পেলাম বাঁদিকে হচ্ছে ফেরি ধরার রাস্তা, আর ডান দিকে পুরো অনেকটা জায়গা জুড়ে রয়েছে একটা পার্ক। ওখানে কিছুক্ষণ টাইম কাটালাম। আর এই যে বাঁদিকে ব্রিজটা দেখছো, এটা ধরেই সোজা চলে যেতে হবে আমাদের বোটের কাছে। আমরা এসেছি মার্চে। তো মার্চের মোটামুটি মাঝামাঝির দিকে। তো তাও কিন্তু এখানে বেশ রোদ। জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে কোনো সিনেমার শুটিং হয়েছে, বাট কোন সিনেমার শুটিং হয়েছে এক্স্যাক্ট আমার মনে নেই। তোমাদের যদি কারো জায়গাটা দেখে মনে পড়ে তাহলে বলো, আমাকে অবশ্যই কমেন্টে লিখো যে এখানে এই সিনেমা শুটিং হয়েছে। রস আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা রেডি। আমাদেরকে বসিয়ে দিয়েছে বোটে সেফটি জ্যাকেট পরিয়ে। আমি খুব এক্সাইটেড যে কি হতে চলেছে এরপরে, কারণ আমি না অন্য জায়গায় যখন ঘুরতে যাই তখন সেই জায়গাটা সম্পর্কে কিছু জেনে টেনে রাখি, বাট এবার আমার সেই সুযোগটাই হয়নি, যেহেতু এটা আমার সারপ্রাইজ ট্রিপ ছিল। তাই আমি খুব এক্সাইটেড যে কি দেখতে চলেছি। সমুদ্রে হালকা হালকা ঢেউ রয়েছে, ওই জন্য বোটটা একটু একটু করে শেকিং হচ্ছে। আর ভিউটা জাস্ট দেখো। কাছাকাছি চলে এসেছি এখন আমরা।
এই লাইফ জ্যাকেট গুলো খুলে রেখে দিতে হবে। জাপানিজ কি দেখতে পেলাম, একদম সুন্দর হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে, দারুণ। ওরে বাপরে, দারুণ ব্যাপার। দেখ কি সুন্দর এরা, পুরো অফিসের ভিতরে ঢুকে গেছে। রস আইল্যান্ড ঘোরার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম টোটো। এটা করে ঘুরেছি। তো টোটো বুক করতে লাগে 800 টাকা। আমরা শেয়ারিংয়ে ঘুরেছি। এতে আমাদের সময়টা অনেক বেঁচে গেছিলো। তাছাড়া কেউ চাইলে এটা হেঁটেও কিন্তু পুরোটা ঘুরতে পারে। যে গাড়ি করে যাচ্ছিলাম, তো গাড়ির চালকই আমাদেরকে বলে দিচ্ছিল রস আইল্যান্ডে কোথায় কী রয়েছে। অ্যাকচুয়ালি এই আইল্যান্ডে ব্রিটিশরা একসময় রাজত্ব করতেন, তো তাদের সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে। এটা তোমরা যে দেখছো হোয়াইট বিল্ডিংটা, এটা হচ্ছে একসময় ব্রিটিশদের বেকারি ছিল। হলো বেকারি ফ্রন্ট থেকে। দেখো এই জায়গাটা ছিল ব্রিটিশদের ডেইলি স্কুল। এটা ছিল একসময় ব্রিটিশদের ক্লাব হাউস। সব কিছুই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নষ্ট হয়ে গেছে, আর তারপর আরও কিছুটা নষ্ট হয়েছে ভূমিকম্পে। চলে এসেছি আমরা এখন ড্রপিং পয়েন্টের কাছাকাছি। গাড়ি এখন আমাদেরকে এখানে ড্রপ করে চলে যাবে, আর তারপরে আবার আমাদের নিতে আসবে কিছুক্ষণ পরে। এই হলো আমাদের গাড়ির ড্রপিং পয়েন্ট। ড্রপিং পয়েন্টে নেমেই দেখলাম এখানে পাওয়া যাচ্ছে কাটা ফল, তাই আমরা খেয়ে নিয়েছিলাম। এই আইল্যান্ডে কিন্তু রয়েছে একটা হিডেন প্লেস, না জানলে কিন্তু সেটা মিস করবে। আমরাও ঠিক বেরোনোর একটু আগে জানতে পারি যে এই প্লেসটা এখানে আছে। মোস্ট প্রবাবলি 2004 সালে একটা সুনামি যে এসেছিল, সেই সুনামির পরে মেন আইল্যান্ড থেকে অনেকটা অংশ কিন্তু আলাদা হয়ে যায়। তার মধ্যে এই প্লেসটাও পড়ে, যে কারণে এটা মেন আইল্যান্ড থেকে একটু সাইডে। জায়গাটায় পৌঁছতে কিন্তু বেশ হাঁটতে হয়, কিন্তু পৌঁছে যাবার পরে তোমরা যে ভিউটা দেখবে সেটা অ্যামেজিং। ঘন্টাখানেক থেকে খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে আমরা ফিরে আসি রস আইল্যান্ড থেকে। আমরা এসেছি এখন আন্দামানের সেলুলার জেল দেখতে। সেলুলার জেলে ঢুকেই প্রথমে পড়বে মেমোরিয়াল হল। আর তারপর ভিতরে এন্ট্রি করলেই দেখতে পাবে জ্বলছে অমর জ্যোতি। আর এখন আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেটা হলো ইন্ডিয়ান হিস্ট্রির ডার্কেস্ট চ্যাপ্টারের মধ্যে অন্যতম। এটা হচ্ছে ফাঁসি ঘর। আমরা এখন ফাঁসি ঘরের দিকে যাচ্ছি। এখানে লাইট শো হবে, এইভাবে মারা হতো সেটার একটা মডেল রাখা হয়েছে এখানটায়।
से काम नहीं कराते थे, अलग से ऐसा होता था। वो बगल वाली आप देख रहे हैं, वो इंडियन के लिए अलग किचन बना के रखे। अभी जाएंगे जहाँ से कारखाना जो काम करवाते थे, এখানে ফাঁসি দিয়ে এইখানটায় ফেলে রাখতো সমস্ত নদীদেরকে, আর এই রাস্তা দিয়ে বের করতো। কালাপানির শাস্তির জন্য এই সেলুলার জেল কুখ্যাত। এই ধরনের জামা পরিয়ে পুরো শরীর শিকলে বেঁধে কিভাবে অত্যাচার করা হতো আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের, তার অনেকটাই বিবরণ পাওয়া যায় এই জেল ভিজিট করলে। এই হলো জেলখানা চত্বর। এখন জেলখানার ভিতর রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ফটো, তাদের ব্যবহৃত বিছানা, বাটি এই সমস্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। ঘরগুলো এতটাই ছোট ছিল আর কনজাস্টেড ছিল যে হাওয়া বাতাস ভালোভাবে ঢুকতো না বললেই চলে। রুমগুলো এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে একজন বন্দি আরেকজন বন্দির সাথে কোনো রকম কথাবার্তা কিছু বলতে না পারে, এমনকি দেখতেও না পারে। সমুদ্রের একদম বর্ডারে 7টা উইংস নিয়ে ডিজাইন করা হয়েছিল এই সেলুলার জেল। এমনভাবে নকশা করা ছিল যাতে কোনো বন্দি এখান থেকে পালাতে গেলেই সমুদ্রের জলে গিয়ে পড়ে। কাজেই বন্দিদের পক্ষে এখান থেকে পালানো কিন্তু খুবই দুরূহ ব্যাপার ছিল। এখন আমরা পৌঁছে গেছি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের রুমে। উনিও একসময় এই রুমেই কালাপানির শাস্তি ভোগ করেছেন। নর্থ বে আইল্যান্ড, রস আইল্যান্ড, এটা আমরা গেছিলাম না? হ্যাঁ, এটা কি রস আইল্যান্ড, এই নর্থ বে আইল্যান্ড, ওটা যেতে পারলাম না, দেরি করলাম। এখন আমরা দাঁড়িয়ে সেলুলার জেলের লাইট হাউসে, আর সেখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের ভিউ। তো কুহুকে দুষ্টুমি করলে কোন জেলে রাখা যায়? এই জেলটা, এটা পছন্দ না? তাহলে এই জেলটা দেখ, চয়েস দিচ্ছি তোকে আমি। এই জেলটা, এটা পছন্দ না? আচ্ছা, এসি ওয়ালা জেল তো নেই, এইটাই। এটা ভাঙা, এটা আবার ভেঙে গেছে। এটা না বাবা, তাহলে অন্য একটা, এইটাই। আচ্ছা, এইটা খুব চয়েস হয়েছে। খুব অন্ধকার কিন্তু ভেবে নে, থাকবি তো এই জেলটাতে? দুষ্টুমি করলে আমি এখানেই রেখে দিয়ে যাবো। দেখ, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে দেখ, ঢুকে দেখ, ঢুকে যা, ঢুকে দেখ, দেখ না, দেখ পছন্দ করে। ইয়ার কি না, যাদেরকে রাখতো তারা সত্যি কত কষ্ট করে থাকতো। এখানে ফটো তুলি না কেন, যতই এখানে মানে একটু ইয়ার্কি মারি না কেন, যারা এখানে কষ্ট করে দিনের পর দিন ছিল তাদের কথা ভাবলে কিন্তু খুবই খারাপ লাগে। কালাপানির শাস্তিতে বিদ্রোহীদের কেমনভাবে অত্যাচারিত হতে হয়েছে তার বিষয়ে বিবরণ পাওয়া যায় এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলে। 45 মিনিটের শো দেখানো হয় সন্ধ্যে 5:30 থেকে 7:30। দুটো স্লট আছে, আমরা 7:30টার সময় গিয়েছিলাম। শো দেখার পরেই সেলুলার জেল থেকে বাইরে আসলেই চোখে পড়ে শহীদদের স্মরণে তৈরি এই পার্ক, আর চোখে পড়ে যায় সেলুলার জেলের রাতের ভিউ। এই ছিল পোর্ট ব্লেয়ারে আমাদের প্রথম দিন। খুব সুন্দরভাবে নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটলো আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসছি আন্দামানের আরও নতুন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।